আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাধারণত আয়কর এবং ভ্যাট বিষয়ে কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি, আপনারা জানেন। তো আজকে যথারীতি আমি আয়করের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মূলধনী আয়। অর্থাৎ আপনারা জানেন আমাদের আয়কর আইনের 7টি খাত আছে, তার একটি খাত হচ্ছে মূলধনী আয়। সেই মূলধনী আয়টা কি এবং কিভাবে সৃষ্টি হয়, এবং বিশেষ করে নতুন সংযোজিত যে ডেভেলপার চুক্তির ক্ষেত্রে যে আয়টা হয় সাইনিং মানি অথবা ফ্ল্যাট প্রাপ্ত হলে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তিগত স্বর্ণালঙ্কার বিক্রি থেকে যে আয় হয় সেটাও মূলধনী আয়। এই ধরনের আয়গুলোর উপরে কিভাবে আপনার মূলধনী আয় সৃষ্টি হবে, মূলধনী আয় পরিগণনার পদ্ধতি এবং করের হার কীভাবে নির্ধারণ করবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনায় আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আয়কর আইনের যে 7টি খাত তার একটি গুরুত্বপূর্ণ এবং কমপ্লেক্স খাত হচ্ছে মূলধনী আয়। তো মূলধনী আয়টা ক্লিয়ার হওয়ার আগে জানতে হবে যে মূলধনী আয়টা কীভাবে সৃষ্টি হয়। তো আমাদের আইনের যে ধারা 2-77 বলা আছে যে মূলধনী সম্পদগুলো কী, সেখানে ডিফাইন করা আছে। অর্থাৎ আপনার অধীনে থাকা যেসব সম্পদ, পরিসম্পদ কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো স্টক, মানে বিশেষ করে আমাদের বিজনেসের স্টক না, যে স্টক এক্সচেঞ্জের কোনো যদি আপনার শেয়ার থাকে, এবং যদি কোনো ব্যক্তিগত স্বর্ণালঙ্কার অথবা রৌপ্য অথবা আপনার অ্যান্টিক্স অথবা মেম্বারশিপ ক্লাব, এই ধরনের যদি কিছু থাকে, সেই ধরনের সম্পদগুলি অ্যাকচুয়ালি পরিসম্পদ হিসাবে গণ্য হয়। এই ধরনের সম্পদগুলো যখন আপনি হস্তান্তর করবেন, হস্তান্তর করার ফলে কিন্তু আপনার একটা মূলধনী আয় সৃষ্টি হয়। এখানে হস্তান্তর বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে একটা আপনার ধারণ, আপনার অধীনে সম্পদ আছে সত্ত্বে আপনার যেই মালিকানায় সেটা যদি হস্তান্তরিত না হয়, তাহলে সেখানে কিন্তু মূলধনী আয় সৃষ্টি হবে না। আমাদের আইএএস এবং আইএফআরএস অনুসারে যে আপনার যদি বাজার মূল্য যদি কোনো সম্পত্তির বৃদ্ধি পায়, সেখানে যদি সম্পদটা হস্তান্তরিত না হয়, সেখানে সেই অ্যাজাম্পটিভ ইনকামের উপরে কোনো অ্যাকচুয়ালি মূলধনী আয় সৃষ্টি হবে না। অর্থাৎ আপনাকে সম্পদটা হস্তান্তরিত হইতে হবে। তো হস্তান্তরিত হতে গেলে সেই হস্তান্তর মূল্য এবং আপনার অর্জন মূল্য যে পার্থক্য হয়, সেই পার্থক্যের উপরেই কিন্তু মূলধনী আয়টা সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম যে হস্তান্তর মূল্যটা এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার যে হস্তান্তর মূল্য কিন্তু আপনি যে একটা সত্ত্ব ত্যাগ করে যে পণ্যটাকে হস্তান্তর করছেন, সেখানে আপনি যে অর্থটা আর্ন করতেছেন বা আপনি প্রাপ্তি হচ্ছেন, কিংবা ওই সম্পত্তির যে ন্যায্য বাজার মূল্য, এটার মধ্যে যেটা বেশি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হস্তান্তর মূল্য হবে। আমরা অনেক সময় জমি বিক্রি করি কম টাকায়, অর্থাৎ আন্ডার ভ্যালুতে। তো সেক্ষেত্রে কিন্তু মূলত যদি ন্যায্য বাজার মূল্য হিসাব করা হয়, যেটা ন্যায্য বাজার মূল্য হবে সেটাই কিন্তু আপনার হস্তান্তর মূল্য। অর্থাৎ আপনি টাকা, অনেক ক্ষেত্রে যদি ন্যায্য বাজার মূল্য কম হয়, আপনি যদি অর্থ বেশি পান ট্রান্সফার অ্যামাউন্টটা, তাহলে কিন্তু সেটাই হবে আপনার হস্তান্তর মূল্য, অর্থাৎ হুইচ এভার ইজ হায়ার। এই ক্ষেত্রে হস্তান্তর মূল্য হবে যে আপনি যে টাকাটা পাচ্ছেন অথবা আপনার যে সম্পত্তির যে বাজার মূল্য, ন্যায্য বাজার মূল্য, সেটি যেটা বড় ফিগার হবে সেটাই হবে হস্তান্তর মূল্য। এরপরে যেটা অর্জন মূল্যটা আপনাকে জানতে হবে, যেটাকে আমরা কস্ট প্রাইস বলি। তো কস্ট প্রাইস হচ্ছে যে আপনি যদি সম্পত্তিটা যদি ক্রয় সূত্রে পেয়ে থাকেন, তাহলে সেটা আপনার একটা ক্রয় মূল্য থাকে, এবং ক্রয় মূল্যের সাথে কিছু রেজিস্ট্রেশন কস্ট সহ অন্যান্য যে ডাইরেক্ট কস্টগুলো থাকে সেগুলো অ্যাড করে দেবেন, তাহলে সেটা হবে ক্রয় মূল্য। তাহলে হস্তান্তর মূল্য থেকে ক্রয় মূল্য, এটা হচ্ছে অর্জন মূল্য বলি আর কি। ক্রয় মূল্য বাদ দেওয়া বা অর্জন মূল্য বাদ দেওয়া, এই ডিফারেন্সটুকুই হবে আপনার মূলধনী আয়। এখন যদি আপনার জিনিসটা যদি আপনার সম্পদে যদি ক্রয়কৃত না থাকে, সে ধরনের আপনি এটাকে সেবা মূল্য পেলেন বা দান সূত্রে পেলেন অথবা ট্রাস্ট মূল্যে পেলেন অথবা আপনার উত্তরাধিকার সূত্রে পেলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার ক্রয় মূল্য থাকবে না। তো সেই ক্ষেত্রে অর্জন মূল্যটা হবে যখন আপনি সম্পত্তিটা অর্জন করছেন, নিচ্ছেন, তখনকার বাজার মূল্যটাই হবে অর্জন মূল্য। তাহলে ক্লিয়ার হলো যে আপনি যে সম্পদটা হস্তান্তর করছেন, হস্তান্তর মূল্য এবং আপনার যে অর্জন মূল্য বাদ গেলে যে ডিফারেন্সটুকু হবে, এটাই হচ্ছে আপনার মূলধনী আয়। তাহলে আমি মূলধনী আয়টা আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। আরেকটা প্রাসঙ্গিক ক্রমে যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে আমাদের ডেভেলপার চুক্তির ক্ষেত্রে আপনার যে সাইনিং মানি পাচ্ছেন বা ফ্ল্যাট পাচ্ছেন, অত 50-80, অত যদি 10টা ফ্ল্যাট হয় 5টা ফ্ল্যাট আপনাকে দিল বা আপনার সাইনিং মানি দিল, এগুলো কিন্তু এইগুলোর যে প্রাপ্তি হচ্ছে সেখান থেকে যদি আপনার জমির যে ভ্যালু থাকে সেটা অর্জন মূল্য হিসেবে বাদ যাবে।
এই ডিফারেন্সটুকুর উপরে কিন্তু আবার আপনাকে আপনার যে একটা মূলধনী আয় সৃষ্টি হবে, নতুনভাবে এটা সংযোজন করা হয়েছে ফর দ্য স্পেসিফাইড ডেভেলপার চুক্তির ক্ষেত্রে। এটা আপনাকে মনে রাখতে হবে। তো এটা হচ্ছে একটি বিষয়। নতুনভাবে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, ব্যক্তিগত স্বর্ণালঙ্কার। আগে ব্যক্তিগত স্বর্ণালঙ্কারটা কিন্তু মূলধনী সম্পদ ছিল না, এটা একটা ডোমেস্টিক সম্পদ ছিল, যেটা আমরা গৃহস্থলী সম্পদ বলি। কিন্তু এবার এটাকে বলা হচ্ছে যে না, এটা হচ্ছে মূলধনী ক্যাপিটালাইজড অ্যাসেট করা হয়েছে। এগুলো যদি আপনি বিক্রি করেন সেখানে কিন্তু আপনার মূলধনী আয়ের সৃষ্টি হবে, সেখান থেকে আপনার অর্জন মূল্য বাদ দিলে আপনার যে ডিফারেন্ট হবে সেটাই মূলধনী আয় সৃষ্টি হবে। এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটু সংক্ষেপেই আলোচনাটা করছি, এই জন্য সব কিছু না বললে আপনারা ক্লিয়ার হবেন না। তাহলে আমার প্রথম ধাপ ছিল যে পরিসম্পদটা কী, দ্বিতীয় ধাপ হচ্ছে যে হস্তান্তর মূল্য কী, তৃতীয় ধাপ হচ্ছে যে অর্জন মূল্যটা কী, তারপরে চতুর্থ যেটা হচ্ছে যে এই অর্জন মূল্য হস্তান্তর মূল্য ডিফারেন্টটুকু কী, সেটাই হচ্ছে যে আমাদের মূলের আলোচনার বিষয় হচ্ছে যে মূলধনী আয়। এখন মূলধনী আয়টা যদি আপনি পেয়ে থাকেন সেটার উপর আপনি কীভাবে কর নির্ধারণ করবেন সেটা একটা বিষয়। কর নির্ধারণের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে আপনাকে আমাদের মূলধনী আয়ের এবং যে লভ্যাংশের উপরে যেই আমাদের শিডিউল বলা আছে সেখানে কিন্তু করের হারটা বলে দেওয়া আছে। তবে ডেভেলপারের ক্ষেত্রে এটা আমাদের 758তেই বলা আছে, কিন্তু আমাদের যে 7 শিডিউলে আমাদের মূলধনী আয়ের উপরে করের হারটা বিস্তারিত বলা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে যদি আপনার কোনো কোম্পানি অথবা ব্যক্তিসংঘ অথবা ট্রাস্ট তারা যদি কোনো মূলধনী আয় করে তাহলে সেক্ষেত্রে মূলধনী আয়টার উপরে আমাদের করের হার হবে 15%। আর যদি কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট ব্যতীত স্বাভাবিক ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে যদি আপনার স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো শেয়ার বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 15% আমাদের মূলধনী আয়ের উপর করের হার হবে। অর্থাৎ আপনি যদি ব্যক্তিগত পর্যায়ে, অর্থাৎ কোম্পানি না, ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি কোনো শেয়ার বিক্রি করেন সেখানে একটা মূলধনী আয় হবে, সেই মূলধনী আয়ের উপর আপনার করের হার হবে 15%। আর কোম্পানি, ট্রাস্ট বা ফার্ম যদি হয়, ব্যক্তিসংঘ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে 15%। আর যদি শেয়ার বিক্রি করেন আপনি ব্যক্তি, কোম্পানি ব্যতীত বা ট্রাস্ট ব্যতীত, তাহলে সেখানে আপনার শেয়ার বিক্রির উপরে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে 15%। স্বাভাবিক ব্যক্তি অথবা ব্যক্তি মানে কোম্পানি, ট্রাস্ট ব্যতীত আর কি, যে ব্যক্তি সেখানে স্বাভাবিক ব্যক্তি হতে পারে অথবা অংশীদারি ফার্ম হতে পারে বা অ্যাসোসিয়েশন হতে পারে। ব্যক্তিত্ব বলতে অনেকগুলো কোম্পানি এবং ট্রাস্ট ব্যতীত। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমাদের রেটটা ভিন্ন ভিন্ন, অর্থাৎ কোম্পানির জন্য, ট্রাস্টের জন্য, ব্যক্তির সঙ্গের জন্য একরকম। আবার কোম্পানি, ব্যক্তির সঙ্গে ট্রাস্ট ব্যতীত যদি আপনি অন্য ব্যক্তি হন তাহলে সেক্ষেত্রে শেয়ার বিক্রির ক্ষেত্রে 15%, আর কোম্পানি, ট্রাস্ট বা ব্যক্তির সঙ্গের জন্য 15%, এবং কোম্পানি, ব্যক্তি সঙ্গে এবং ট্রাস্ট ব্যতীত অন্য যে ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে একটা কন্ডিশনাল কিছু পার্সেন্টেজ আছে। যেমন যদি সম্পত্তিটা 5 বছরের মধ্যে বিক্রি করে দেয় তাহলে সেক্ষেত্রে করের হার একটা স্বাভাবিক কর হবে, নিয়মিত করা হবে। অর্থাৎ আপনি স্বাভাবিক ব্যক্তি যদি হয় তাহলে আপনার উপর আপনার যে করের স্ল্যাব অনুসারে কিন্তু করটা নির্ধারণ হবে, অর্থাৎ সেই 10% থেকে শুরু হবে। আর যদি সেটা 5 বছরের অধিক আপনার কাছে থাকে তারপর আপনি সম্পদটা হস্তান্তর করেন সেক্ষেত্রে এটার করের হার হবে 15%। হ্যাঁ, অর্থাৎ এই ক্ষেত্রে করের হার হবে 15% যদি আপনি 5 বছর পরে সেটা বিক্রি করেন। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে জমির ক্ষেত্রে যদি আমরা জমির অতিরিক্ত যে মূল্যটা যদি ব্যাংকের মাধ্যমে পাই, অর্থাৎ আমার দলিল মূল্য থেকে আরও অতিরিক্ত মূল্য যদি ব্যাংকে আমার জমা থাকে সেটার উপরে কিন্তু আমার এই বিষয়টা যেই করের হারটা হবে আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম কোম্পানি, ব্যক্তির সঙ্গে ট্রাস্টের জন্য যেরকম হবে এবং এই 3টা ব্যতীত অন্য ক্ষেত্রে যেটা হবে সেটা প্রযোজ্য হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে উল্লেখ্য এই 7ম শিডিউলে যে স্বর্ণালঙ্কার উপরে একটা বিষয় বলা হচ্ছে যে স্বর্ণালঙ্কার বিক্রি করলে যেটা হবে সেই যে মূলধনী আয়টা হবে সেটার উপর শুধুমাত্র 5%। তাহলে এখানে অনেক হারের ভিন্নতা আছে। কোম্পানি, ট্রাস্ট ব্যক্তির সঙ্গে যেটা একটু কম স্বাভাবিক, আবার কোম্পানি, ট্রাস্ট ব্যক্তির সঙ্গে ব্যতীত অন্য ব্যক্তিগুলোর জন্য অন্য আরেকটা পার্সেন্টেজ দাঁড়াচ্ছে এবং সেখানে কন্ডিশন দেওয়া হচ্ছে 5 বছর পরে। আবার শেয়ারের বিষয়ে আরেকটা বলা হচ্ছে। আর এখানে যেটা বলা হচ্ছে স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে 5% বলা হচ্ছে। তারপরে আমাদের যেই চুক্তিমূল্যে যেটা ডেভেলপার চুক্তিমূল্যে যেটা হচ্ছে সেটার কিন্তু যেই ডেভেলপারদের যেই চুক্তিমূল্যে যে ফ্ল্যাট বা সাইনিং মানি আমরা যেটা পাবো সেখান থেকে যে আমি অর্জন মূল্যটা বাদ দেওয়ার পরে যে ডিফারেন্স হবে তার উপরে কিন্তু আমার 15% কর নির্ধারণ করা হয়েছে। তবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই 15% আপনি 3টা করবর্ষের সমান হারে বন্টন করে সমন্বয় করতে পারবেন। অর্থাৎ এখানে আমি হিসাব করে দেখলাম এভারেজে 5% আপনার হতে পারে। তো এই প্রসঙ্গে যে বিষয়টা বলা হচ্ছে যে এটা হচ্ছে যে মূলধনী আয়ের উপর
করের হার। আরেকটা সপ্তম অনুচ্ছেদে একটা বলা হচ্ছে লভ্যাংশের উপরে। লভ্যাংশের উপরে করের হার হচ্ছে 15%। স্বাভাবিক ব্যক্তির জন্য হচ্ছে 15%, এবং স্বাভাবিক ব্যক্তির জন্য ব্যক্তি বাদে অন্যান্য করদাতার ক্ষেত্রে হচ্ছে 20%। অর্থাৎ যদি আপনার কোনো শেয়ার থেকে কোনো কোম্পানি থেকে যে আপনি ডিভিডেন্ড পান, সেক্ষেত্রে ব্যক্তির জন্য হচ্ছে 15%, এবং ব্যক্তি ছাড়া, স্বাভাবিক ব্যক্তি ছাড়া অন্যান্য যারা কোম্পানি আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা 20%। এখানে একটা জিনিস উল্লেখ্য যে এখানে মূলধনী আয়ের মধ্যে কিন্তু এই ক্যাপিটাল ডিভিডেন্ডটা আসবে না। মূলধনী আয়ের ক্ষেত্রে কিন্তু সাইনিং মানি বা অন্যান্য পরিসম্পদ বিক্রিটা আসবে, কিন্তু ডিভিডেন্ডটা কিন্তু আর্থিক পরিসম্পদের ক্ষেত্রে আসবে। যদি হারটা এখানে দেওয়া আছে সপ্তম আপনার শিডিউলে, কিন্তু এটা মনে রাখতে হবে। তো আমার আলোচনা হচ্ছে যে একটু কমপ্লেক্স হলেও আপনারা যদি ভিডিওটা ভালো করে শুনেন, আমি চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি আপনাদেরকে এই ক্যাপিটাল গেইনের বিষয়টাকে অ্যাট এ গ্ল্যান্স বোঝার জন্য। কারণ এখানে এক জায়গায় হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, আরেক জায়গায় হচ্ছে অর্জন মূল্য, আরেক জায়গায় হচ্ছে এখানে করের হার সেখানে ডিফাইন করা আছে। আবার সপ্তম অনুচ্ছেদে কিন্তু আবার করের আবার ভিন্ন ভিন্ন হার আছে। এগুলো নিয়ে কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশনে পড়ে, এবং আমাকে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করে। সেই জন্য আমি ওভারঅল সব কিছু নিয়ে সংক্ষেপে একটা ভিডিও করার চেষ্টা করেছি। যদি কোনো কনফিউশন হয় আপনারা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন, জানতে চাইতে পারেন, ক্লারিফাই নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা।